কিন্তু ভারতকেই ভীত করে তুলতে চাইছে সরকার। ভারতের সাথে আমেরিকার বাংলাদেশ পলিসিতে যাতে কোনোদিন কোনো রকম কনভার্জেন্স না হয়, মিল না হয়, সেটা তারা অ্যাটেনিকস ঠেকাতে চাইছে। 3টি কারণে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদের বিচার প্রক্রিয়ায় হাত দিয়েছে সরকার। প্রথম কারণটি হচ্ছে, আমি তো উদাহরণ দিয়েছি, আমাদের প্রধান বিচারপতির শাস্তি হয়েছে। আমি তো উদাহরণ দিয়েছি, আমাদের এই জেনারেলের এই অবস্থা, আমাদের পুলিশের এই অবস্থা, 3 প্রধানের এই অবস্থা। এই চুপ, স্লোগান না। মারা কেন ভাই? জি, কারা মারছে? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইকে পুলিশ গ্রেপ্তার করছে, তার মাজায় হাত দিয়ে জোর করে তাকে পুলিশ পিকআপের ভিতরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? ফুটেজ সংগ্রহ শুরু করা, ক্যামেরা অন করার সাথে সাথেই ওরা 70-80 জন লোক আমাদের হামলা শুরু করলো। তারপর আর কিছু বলতে পারি না। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমি আপনাদের সামনে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওটি যদি বিএনপি বা জামাতের কোনো দর্শক অন করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে সুসংবাদ। এমনকি দর্শক, সেই সাথে আওয়ামী লীগের জন্য রয়েছে দুঃসংবাদ। তাই বলবো দর্শক, আপনারা যারাই অন করে থাকেন না কেন, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক, কী সুসংবাদ এবং কী দুঃসংবাদ সেটি আপনারা জানতে চলেছেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। 3টি কারণে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদের বিচার প্রক্রিয়ায় হাত দিয়েছে সরকার। প্রথম কারণটি হচ্ছে, এই সরকার বহির্বিশ্বে দেখাতে চায় যে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদকে তোমরা যে নিষেধাজ্ঞা দিয়েছ, সেই নিষেধাজ্ঞাকৃত ব্যক্তিদের বাংলাদেশে আমরা সুষ্ঠু সুন্দরভাবে বিচার করতে সক্ষম, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে সুষ্ঠু সুন্দর বিচার হয় এবং সেই বিচারের কাগজপত্র বিদেশিদের কাছে প্রমাণ সাপেক্ষ দেখিয়ে তাদের উপরে, র্যাবের উপরে এবং সেনাবাহিনীর উপরে ভবিষ্যতে যে ধরনের নিষেধাজ্ঞা আসার সম্ভাবনা বা তাদের উপরে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করাই হচ্ছে সরকারের এখন মূল কাজ। আপনারা জানেন যে র্যাবের উপরে এই বেনজির আহমেদ সহ যে নিষেধাজ্ঞা এসেছিল সেই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত উঠেনি, কিন্তু সরকার একটি নতুন চাল শুরু করেছে, সেটা হচ্ছে শুদ্ধি অভিযান। তাদের নিজেদের মধ্যেই নিজেদের এই অভিযানকে পরিচালনা করে তারা সামান্য সময়ের জন্য এই ব্যক্তিদ্বয়টিকে কষ্ট দিয়ে তারপরে তারা তাদের মূল মাকসুদ পূরণ করতে চায়, তথা তাদের যে মূল টার্গেট সেটা হচ্ছে আজকের এই র্যাব এবং সেনাবাহিনী এটাকে যাতে নিষেধাজ্ঞা মুক্ত করা যায়। দ্বিতীয় কারণ হচ্ছে, শেখ হাসিনার এবং শেখ হাসিনার পরিবারের আপন আত্মীয় স্বজন সজীবদের জয় সহ যে সকল দুর্নীতিগ্রস্ত ব্যক্তি রয়েছেন, এই দুর্নীতিবাজদের নাম হিডেন করার জন্যই শুধুমাত্র চাকর বাকরের নাম সামনে নিয়ে আসা হয়েছে, যাতে করে বাংলার অগণিত সহজ সরল মানুষকে বুঝিয়ে তোলা যায় যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একজন দুর্নীতি মুক্ত সরকার প্রধান। তিনি সকল দুর্নীতিবাজদের শায়েস্তা করেন। তিনি তার ঘরের এই কাজের বুয়া, চাকর বাকর, মালি, ড্রাইভার এদেরকে একটু শাস্তির আওতায় এনে মূল নাম সজীবদের জয়, শেখ হাসিনা, শেখ রেহানা, তারপরে ববি, তারপরে তার মেয়ে পুতুল, এদের সকল দুর্নীতি, বেয়াই আত্মীয় স্বজন, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের দুর্নীতিগুলোকে গায়েব করতে চায়, মানুষের কাছ থেকে দৃষ্টিগোচর করতে চায়। আর তৃতীয়ত হচ্ছে, বাংলাদেশের এই অবৈধ সরকার তাদের যে এই মুহূর্তে সরকার হিসাবে যে অবৈধভাবে পরিচালনা করছেন, এই অবৈধভাবে পরিচালনার জন্য তারা যে সময়টা নিচ্ছেন, এই সময়টাকে যে কোনো মূল্যে তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে তারপরে এই সময়টা পার করতে চান। আর এই সময়টা পার করতে হলেই তাদেরকে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে, যেই উদ্যোগে সাধারণ মানুষরা খুব হাতে তালি দিবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনারা আসল উদ্দেশ্য ভুলে যাবেন। যেমন বাংলাদেশের বড় বড় গডফাদার, চোর, ডাকাত, দুর্নীতিগ্রস্ত, ভোটাধিকারবিহীন এই সরকার, এই সরকারের আসল চরিত্র জনগণের কাছ থেকে মুছে দিয়ে শুধুমাত্র সামান্য কিছু লোকদের চরিত্র সামনে এসে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এর সাথে আরো যে বড় কারণটা রয়েছে সেটা হচ্ছে, এই সরকার চায় তার আমলে যারা তাকে সহযোগিতা করেছে ওদেরকে তাদের আমলেই বিচারিক প্রক্রিয়ার মধ্য থেকে রিফাইন করে তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বেঁচে থাকার নতুন জীবন উপহার দেয়া, তথা বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে নিষ্পাপ নিষ্কলুষ প্রমাণিত করাও হচ্ছে তাদের আরেকটি উদ্দেশ্য। অতএব এই সরকারের এই উদ্দেশ্যগুলো সম্পর্কে সচেতন হন, তারপরে এদের সম্পর্কে জাতির কাছে সঠিক তথ্য উপস্থাপন করুন। সবার আগে আমাদের চিন্তা করতে হবে ফ্যাসিবাদ হাসিনার পদত্যাগ, পতন, এবং তাহলেই বাংলাদেশের দুর্নীতিমুক্ত, সুষ্ঠু সুন্দর ভোটাধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আর তা না হলে এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে না। আসুন সবার আগে শেখ হাসিনা, শেখ পরিবার এবং তাদের দুর্নীতিকে জাতির সামনে তুলে ধরি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী 14 দলীয় যে জোট আছে তাদের সভায়
দুটো তিনটে কথা বলেছিলেন যেগুলো নিয়ে আমি ভিডিও করেছি। এটা একটা নতুন ডাইমেনশন আছে, সেটা নিয়ে একটু যোগ করতে চাই আজ। সেটা হচ্ছে তিনি বলেছিলেন বাংলাদেশে নৌ এবং বিমান ঘাঁটি করতে চায়, ইঙ্গিত করেছেন পশ্চিমা কোনো দেশের দিকে, এবং বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ ভেঙে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, এ ধরনের বক্তব্য ছিল ওনার। সেই বক্তব্যের পর বলেছিলাম যে এটা ইন্টারনাল অডিয়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। কী বার্তা দিয়েছে আমি আমার সেই ভিডিওতে বলেছি। এটার একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সও আছে, উনি আরও কিছু বিদেশি কিছু অন্য দেশকেও বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তাটা কি, এই কথাগুলো কেন মাঠে আনলো আওয়ামী লীগ? আমি আগেও বলেছি, আমরা একটা ভিডিও করেছি যেটাতে তার ইন্টারনাল অডিয়েন্স যারা তাকে ক্ষমতায় রাখে তাদের উদ্দেশ্যে বলেছেন। ইন্টারনাল অডিয়েন্সের মধ্যে তার আওয়ামী লীগের লোকজন আছে, তার পুলিশ আছে, প্রশাসন আছে, তারা। আর এখন আমরা খেয়াল করছি দুজনই একটা কথা বলছেন যে যে দেশের কথা বলছে সেরকম একটা চেষ্টা, মানে প্রধানমন্ত্রী কিন্তু ভারতের নাম আনেন নাই, আই রিপিট, যদিও ভারতের 3টা রাজ্য আরও অনেক বেশি এইসব জাতিগোষ্ঠী অধ্যুষিত। উনি বলছেন মিয়ানমার এবং বাংলাদেশ, কিন্তু ভারতও ইনভলভ হয়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে, এই কথা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা বলছেন। ইকবাল সোবহান চৌধুরীও একই কথা বলছেন, এখানে যদি ঘাঁটি হয় তাহলে সেটা কিন্তু ভারতের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। যতই সুসম্পর্ক থাকুক না কেন এই অঞ্চলে ঘাঁটি কিন্তু ভারত পছন্দ করবে না। আমি অনেকদিন একটা কথা বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে আমেরিকা যখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করেছে, IPS, ইন্ডিয়ান ওশান যখন যুক্ত করেছে তার পলিসিতে, সরাসরি ইন্ডিয়া এটা পছন্দ করেনি। ইন্ডিয়া সবসময় চেয়েছে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর তার অংশ, পুরো তার ব্যাকইয়ার্ড, এবং এই জায়গায় আমেরিকা তার যে কোনো কৌশল ভারতের মাধ্যমেই ফুলফিল করবে। সো সে পছন্দ করে না, ইটস ট্রু। এবং এই দুই আওয়ামী নেতা আসলে এটাকে মাঠে ছাড়ছেন, ভারতকে বলছেন দেখো আমেরিকা কিন্তু আমাদের কাছে এটা চাইছে। সুতরাং আমেরিকার সাথে ভারতের যত দূরত্ব থাকবে সেটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আওয়ামী লীগের জন্য ভালো। আমেরিকা যখনই কোনো পদক্ষেপ নিতে চাইবে তখনই আওয়ামী লীগ ওই জুজুটা তৈরি করতে পারবে, আমাকে কিন্তু ফেলছে ভারত, ও কিন্তু এখানে ঘাঁটি করবে, ও এখানে খ্রিস্টান রাষ্ট্র বানাবে, তোমার কিন্তু খবর আছে। সুতরাং এই চেষ্টার উদ্দেশ্য হিসাবে এক্সটার্নাল অডিয়েন্স, মানে ভারতের জন্য প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেছেন, তার নিজস্ব চ্যানেলে তো বলেছেনই, এখন সামনাসামনি বলেছেন। এগুলো তথ্যগুলো কতটুকু কি আছে সেটা নিয়ে আমরা এটা ক্রেডিবিলিটি নিয়ে আলোচনা না করি, কিন্তু আমাদের পাবলিক স্ফিয়ারে এই তথ্যগুলো এসছে। সুতরাং এগুলোর অডিয়েন্স হচ্ছে ভারতকেই মেসেজ দেওয়া। আর শুধু ভারতকেও মেসেজ দেওয়া না, এই অঞ্চলে আমেরিকা ভারতের উপরে চাপ তৈরি করতে যাচ্ছে, আমেরিকা নিজের একটা স্থায়ী পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, ঘাঁটি তৈরি করতে যাচ্ছে। এটা রাশিয়ার জন্য ভালো খবর না নিশ্চয়ই, কারণ মিয়ানমারে রাশিয়া প্রচুর বড় খেলোয়াড়, ওখানে বিরাট বড় খেলোয়াড়। যখন সে সামরিক জান্তার উপরে যখন মানে ইউরোপ এবং আমেরিকা মানে নানান রকম এম্বার্গো দিল, অস্ত্র বিক্রি করছিল, তখন চায়না, রাশিয়া এমন ভারত অস্ত্র বিক্রি করেছে। রাশিয়া এখানে লিডিং অস্ত্র বিক্রেতাদের একজন। রোহিঙ্গা ম্যাসাকার যে হলো, চীনের সাথে সাথে বেশ কয়েকবার ভেটো দিয়েছে রাশিয়া। আমরা রাশিয়াকে সমর্থন করি ইউক্রেনের কারণে, অথচ আমার ঘাড়ে যে বিপদ রোহিঙ্গা বিপদ আরও নতুন করে কতটুকু খারাপের দিকে যাচ্ছে ফিনান্সিয়াল কারণে, সেটা নিয়েও কথা বলবো, নতুন খবর আছে। কিন্তু ভারতকেই ভীত করে তুলতে চাইছে সরকার। ভারতের সাথে আমেরিকার বাংলাদেশ পলিসিতে যাতে কোনোদিন কোনো রকম কনভার্জেন্স না হয়, মিল না হয়, সেটা তারা অ্যাটেনিকস ঠেকাতে চাইছে। এই চুপ, স্লোগান না। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সেই রিবেলা, ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরেই আবার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের সঙ্গে বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাইকে পুলিশ গ্রেপ্তার করছে, তার মাজায় হাত দিয়ে জোর করে তাকে পুলিশ পিকআপের ভিতরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে? আসলে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং সেই বক্তব্যে কি কথা বলেছিলেন এমন, যার কারণে আজকে তাকে এভাবে পুলিশ টানা হিচড়া করে গ্রেপ্তার করে পুলিশ পিকআপে ওঠানোর চেষ্টা করছে। চলুন আমরা সেই ভাইটির বক্তব্য শুনে আসি, আসলে তিনি কি এমন কথা বলেছিলেন। মালয়েশিয়া ছিলাম, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো কর্মী বা নেতা নই, বা বাংলাদেশের রাজনীতির যে নীতি আদর্শ এগুলো আমি একেবারেই পছন্দ করি না। আমি মালয়েশিয়া থাকা অবস্থায় আমি মালয়েশিয়ার রাজনীতির আদর্শ ধারণ করি, মাহাতির মোহাম্মদ, ইমরান খান, এরদোগান তুরস্কের এবং আয়াতুল্লাহ খোমেনি। আমি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমাজ কীভাবে সুশৃঙ্খলভাবে চলবে, অর্থনীতি কীভাবে বাংলাদেশ $1 ট্রিলিয়ন রিজার্ভ হবে, সমাজনীতি, ধর্মনীতি কীভাবে সমান ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে, আইন বিভাগ যেখানে মানুষ সমান বিচার পাবে, কেউ অবিচারের সম্মুখীন হবে না, এবং বাজার ব্যবস্থা যেখানে পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ থাকবে। দেখবেন আমি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, বাজার ব্যবস্থা, নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং মন্ত্রণালয়ের যে দুর্নীতি, বেকারত্ব, ঘনবসতি, বসবাস অযোগ্য শহর, দেশের বাজেট ব্যবস্থা, উন্নয়ন, আত্মনির্ভরশীল সামাজিক ব্যবস্থা, এগুলো নিয়ে আমি গবেষণা করি। এখন আমার প্রশ্ন ভাই, দেশ আমার, আপনার, আমাদের 19 কোটি মানুষের এই বাংলাদেশ, বাংলাদেশের আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামাত ইসলাম আমার, চরমনাই আমার, সমস্ত দল আমার, কিন্তু আমরা যে ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতিতে মেতে উঠেছি, এতে করে আমাদের দেশ একদিন ধ্বংস হয়ে যাবে। অর্থনীতি আমরা বিশ্বের মানচিত্রের কাছে দুর্বল একটি রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। আমাদের দেশের রাজনীতির কারণে আজকে আমাদের অর্থনীতি এক বিপর্যয় সংঘাতময় দিকে ধাবিত হচ্ছে। আমাদের বাজার ব্যবস্থার মধ্যে ধস নেমেছে। আমাদের বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে 203 গুণ বড়, 203 গুণ বড় আমাদের বাংলাদেশের এই ভূখণ্ড সিঙ্গাপুর থেকে, যা কল্পনা করা যায় না। সেই সিঙ্গাপুরের সমতুল্য হওয়া তো দূরের কথা, তা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ পাক আমাদের যে সম্পদ দিয়েছেন, আমাদের যে খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, আমরা সিঙ্গাপুরের চেয়ে প্রায় 2.5 গুণ উন্নত থাকতাম। আজকে আমাদের বেকারত্ব, আজকে আমাদের হানাহানি, মারামারি, অশান্তি, অরাজকতা। আমি মাহাতির মোহাম্মদ, বাংলাদেশের রিজার্ভ আমি $1 ট্রিলিয়ন নিয়ে গবেষণা করি। $1 বিলিয়ন মানে 10,000 কোটি টাকা, যেখানে আমাদের রাষ্ট্রের বিলিয়ন রিজার্ভ 18 থেকে 20 বিলিয়ন ডলার, যেখানে 52 বছর আমাদের রিজার্ভ থাকার কথা ছিল $1 ট্রিলিয়ন, দ্যাট মিন $500 মিলিয়ন। আমাদের বাজার ব্যবস্থা, পণ্যদ্রব্য 10 টাকা গরিব মানুষ খাইতে পারে না। এই বাজার ব্যবস্থা 1 কেজি খাসির দাম হবে, মাংসের দাম হবে 400 টাকা, 1 কেজি গরু গোশত 300 টাকা, ইলিশ মাছ হবে আপনার 400 থেকে 300 টাকা। সেটাও সম্ভব যদি রাজনীতিবিদরা, সত্যিকার রাজনীতিবিদ আমাদের দেশে থাকে। রাজনীতিবিদ তার কী কী আদর্শ এবং গুণ থাকা দরকার? তাকে হতে হবে সশিক্ষিত, সৎ, দেশপ্রেমী, মানুষের প্রতি সম্মানশীল। তাহলে আমার কারা তো কই মারা কেন ভাই? জি জোর করে কারা মারছে জোর করে? কতগুলো মারছে? 30টা মারছে। আর এটা রাফেজা। আপনি প্রেসিডেন্ট অফিসের কর্মকর্তাকে বলছিলেন? কি বলছে তারা? প্রেসিডেন্ট অফিসার মারতে বলছে? প্রেসিডেন্ট অফিসারকে বলছিলেন এটা? উনি কি বললেন? এগুলা কোথায়? এই ব্যালটগুলো কোথায়? এগুলো ব্যালটে ঢোকা দিচ্ছে। 30টা প্রার্থী জোর করে ভোট দেওয়া হলো, আপনাকে বিষয়টা বলছে, আপনি মারতে বলছেন। আসলে আপনার সহকারী প্রিজাইডিং অফিসার বললেন যে ওখানে দেখতে, আপনি আমার সাথে আসেন। এগুলো কি দেখেন তো একটু। এখন এটা তো আমি জানি, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছি, আমি তো বিভিন্ন কাজে ধরেন ওখানে ব্যস্ত আছি, আমি তো এটা জানি। ঠিক আছে, উনি তো আপনাকে বলছে যে আপনি, আপনাকে জানিয়েছে, উনি বললেন, ওনাকে জিজ্ঞেস করেন। ইনি যখন ভর্তি হয় তখন উনি ছিল? আমি তো জানি না। যখন ইনি যখন ওখানে জোর করে সিল দেয় তখন ইনি উপস্থিত ছিলেন? না, আমি ছিলাম না। আমি তো ওইদিকে কাজ করছিলাম, রুমে কেমন রুমের তো বেরোলাম, আমি তো কাজ করছিলাম, আমি তো জানি না, আমি তো কিছুই আমি জানি। তাহলে আপনার কেন্দ্রে এরকম ভোটই হচ্ছে আপনি জানেন না?
ফরাজির ইদ্রিস ফরাজির বাড়ির যে সামনে যে কেন্দ্রটা আছে ওই কেন্দ্রে শুনলাম যে ওপেন ভোট হচ্ছে। আমাদের এক সহকর্মী প্রথম মারছে, তার নাম হলো হৃদয়, ওই যে দৈনিক বার্তা বাজারের, তারে মারছে। ওইটা শুনে আমরা গিয়েছি ওপেন ভোট হইতেছে, যাই আমরা ঘটনার সত্যতা পাই। তখন আমরা ওইটার ফুটেজ সংগ্রহ করা শুরু করি। ফুটেজ সংগ্রহ শুরু করা, ক্যামেরা অন করার সাথে সাথেই ওরা 70-80 জন লোক আমাদের হামলা শুরু করলো। তারপর আর কিছু বলতে পারি না। আমি ভিতরে ঢুকে বললাম কি ভাই ওপেন ভোট দিতে হবে কেন, মানে ওনারা তো ভোট কেন্দ্রে আসছে ভোট দিবে। উনি কী করলো, মানে টান দিয়ে যে গোপন বুথ থাকে সেই পর্দাটা খুলে ফেললো। তাই বলতেছে এটা তো একটা সিস্টেম হইতে পারে না। তখন আমি মোবাইল ফোনটা বের করে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম। যে ভিডিও করেছ কেন, এটাই মোবাইলটা নিয়ে নিল। পাশে ছিল ডক্টর ইমন ফরাজি, এটা হলো মোটরসাইকেল প্রার্থী যে ভাই, সে ছিল এখানে। তো বললো যে কী সমস্যা, তো বললো যে সাংবাদিক ভিডিও করছে, ভিডিও ডিলিট করতে কও। তাই আমি বললাম ভাই ডিলিট করতে বলছে পরে, আমি বলছি ভাই আমি ভিডিও ডিলিট করবো কেন, এই কেন বলছি পরে পিছন থেকে আমার কলার টান দিয়া নিয়ে গেলো এক চিপার মধ্যে, নিয়ে ওখানে 2-3টা ঘুষা মারলো পরে আমি বের হয়ে চলে আসছি। প্রার্থী উনি যে জিজ্ঞেস করতেছি যে গোপন বুথ উন্মুক্ত কেন, এটা জিজ্ঞেস করতেছে। আর আমরা হচ্ছে ওই বিষয়টা নিচ্ছি, মানে প্রিজাইডিংয়ের সাথে সে কথা বলতেছে, যে বারবার বলতেছে যে আপনি গোপন বুথ উন্মুক্ত রাখছেন কেন। এটা হচ্ছে আমরা ওই চিত্রটা ধারণ করতেছিলাম আর কি। তো ধারণ করার সময়ই আমাদের ধাক্কা শুরু হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।